হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে জব সাকসেসের হিস্ট্রি ক্লাসে আমি তোমাদের যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে অশোক দ্য গ্রেট, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের একজন শক্তিশালী শাসক। তবে একটা বিষয় বলতে গেলে বলা যায় যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। তবে যে মৌর্য সাম্রাজ্যের একজন শেষ শক্তিশালী রাজা ছিলেন অশোক। অশোক মৌর্য সিংহাসনে বসার আগে তক্ষশিলার শাসক ছিলেন। তবে সে মৌর্য সিংহাসনের বসার পর অশোক যে কঠোরতার সঙ্গে তিনি তক্ষশিলার বিদ্রোহকে দমন করেছিলেন, অর্থাৎ তিনি যখন তক্ষশিলায় শাসন করতেন তখন বিভিন্ন বিষয় নিয়ে এসে যে বিদ্রোহ হয়েছিল সেটাকে তিনি দমন করেছিলেন মৌর্য সিংহাসনে বসার পর। তাহলে এ বিষয়ে আমরা একটা বুঝতে পারি যে অশোক প্রথম কোথাকার শাসক ছিলেন, সেটা ছিল যে তক্ষশিলার শাসক ছিলেন। তবে একটা বিষয়, অশোক পূর্বে ছিল একজন সাম্রাজ্যগ্রাসী এবং সাম্রাজ্য গ্রাস করার মতো যে তার মানসিকতা যে ছিল, একজন স্বৈরাচারী শাসকের ছিল। কিন্তু পরবর্তী সময় একটা বিষয় তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল, সেটা ছিল যে অশোকের মহানতা এখানেই যে তিনি কলিঙ্গ রাজ্যটি যখন জয় করেন সিংহাসনে বসার পর, তখন যে যুদ্ধের যে ভয়াবহতা তাকে একজন যে অহিংসার পূজারীতে রূপান্তরিত করেছিল। তাহলে অহিংসার পূজারী হয়েছিলেন কখন? যখন তিনি কলিঙ্গ রাজ্যে আক্রমণ করেছিলেন, অর্থাৎ কলিঙ্গ রাজ্যে এত হারে যে মৃত্যুর মিছিল বসেছিল তার জন্যে তাকে ঐতিহাসিকরা চণ্ডাশোক বলেও আখ্যা দিয়েছিলেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে অশোক ছিলেন চণ্ডাশোক, কিন্তু কলিঙ্গের যুদ্ধের পর তিনি হয়েছিলেন যে অহিংসার পূজারী। এটা বিশেষ একটা দিক। তার মানে অশোক যখন কলিঙ্গ রাজ্যের আক্রমণের পূর্বে তার যে চিন্তাধারা, তার যে নেশা, সেটা ছিল সাম্রাজ্য গ্রাস করার নেশা, অর্থাৎ বিশাল শক্তিশালী সাম্রাজ্য গঠন করার যে একটা নেশা তার মধ্যে ক্রিয়া করেছিল, সেটা ভেঙে গিয়েছিল যে কলিঙ্গ রাজ্যটির যে ভয়াবহতা, কলিঙ্গ রাজ্যের আক্রমণের পর যে যুদ্ধের ভয়াবহতা, অর্থাৎ অসংখ্য মানুষের মৃত্যু, সেটা তাকে বিশেষভাবে মর্মাহত করেছিল। আর তার জন্যই তিনি এই যুদ্ধনীতি পরিত্যাগ করেছিলেন, আর তিনি হয়েছিলেন অহিংসার পূজারী। তাহলে ওই জায়গাটা আমরা একটা বিশেষ ইম্পর্টেন্স বিষয় ধরতে পারি। তারপর দেখো, সম্রাট হিসেবে অশোক, অর্থাৎ মগধের সিংহাসনে বসেই সম্রাট অশোক প্রথম তিনি যে আক্রমণ করেছিলেন, যে রাজ্যটিকে আক্রমণ করেছিলেন সেটা ছিল কলিঙ্গ রাজ্য। আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে সিংহাসনে বসেই সম্রাট অশোক কোন রাজ্যটি আক্রমণ করেছিলেন এবং জয় করেন? সেটা হচ্ছে কলিঙ্গ রাজ্য। এন একটা এমসিকিউ কোয়েশনের আনসার সলিউশন হবে, সেটা হচ্ছে কলিঙ্গ রাজ্য। আর আরেকটা বিষয় হচ্ছে এই যুদ্ধে বহু মানুষ হতাহত হয়, সম্পত্তি নষ্ট হয় এবং মানুষের রক্তের স্রোত বয়ে যায়। এই বিভীষিকার দরুন অশোক ব্যতীত হন, তাই তিনি আর যুদ্ধ করবেন না। সেটা আমি আগে বলেছিলাম যে তিনি কিভাবে অহিংসার পূজারী হয়েছিলেন। তারপর দেখো, যখন তিনি এই অহিংসার পূজারী হন তখন তিনি অসংখ্য জনহিতকর কার্যাবলী করেছিলেন। যেমন মানুষের উপকারের জন্য তিনি নানা প্রজাকল্যাণমূলক কর্মসূচি নিয়েছিলেন। সেটা ছিল যেমন রাস্তাঘাট নির্মাণ এবং রাস্তার দুধারে যে বৃক্ষরোপণ ও সরাইখানা নির্মাণ করেন। তাহলে এই কার্যাবলী থেকে বোঝা যায় যে অশোক ছিলেন একজন আধুনিক মানসিকতার, যার জন্য তিনি রাস্তাঘাটে দুধারে বৃক্ষরোপণ করা বা বিশ্রামাগার অর্থাৎ সরাইখানা স্থাপন করা, মানুষের চিকিৎসার জন্য দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন, অর্থাৎ বিনা পয়সায় যাতে তারা চিকিৎসা পায় তার ব্যবস্থা করেছিলেন। সেটা করেছিলেন তিনি প্রজাদের কল্যাণের জন্যই। তারপর আসতে পারি আমরা অশোকের একটা সবচেয়ে বড় পার্ট, সেটা হচ্ছে ধর্মপ্রচার। যে সম্রাট অশোক কী ছিলেন? যে বুদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তাহলে আমরা এখানে একটা বিষয় জানতে পারি যে সম্রাট অশোক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? সেটা ছিল তিনি বুদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। আর এই বুদ্ধ ধর্ম তিনি দীক্ষা নিয়েছিলেন যে বুদ্ধ ভিক্ষু উপগুপ্তের কাছ থেকে। তাহলে আমরা এখানে একটা প্রশ্নের আনসার পাই, সেটা হচ্ছে যে অশোক কোন বুদ্ধ ভিক্ষুর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন? সেটা ছিল উপগুপ্তের কাছ থেকে। আমরা এখানে একটা আনসার পাই। তাহলে তারপর তো তিনি বুদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি অনেকগুলো কাজ করেছিলেন। প্রচারের জন্য তিনি তার নিজ পুত্রকে, যেমন মহেন্দ্র ও কন্যা সঙ্ঘমিত্রাকে তিনি বিদেশে প্রেরণ করেন। এখানে বিদেশ বলতে তিনি যে দেশটাকে বুঝিয়েছিলেন সেটা হচ্ছে সিংহল, অর্থাৎ বর্তমান যেটা শ্রীলঙ্কাতে তিনি তার ওই পুত্র মহেন্দ্র এবং কন্যা সঙ্ঘমিত্রাকে পাঠিয়েছিলেন।
বা প্রেরণ করেছিলেন। এখানে আমরা একটা প্রশ্নের আনসার পাই, সেটা হচ্ছে যে বুদ্ধ ধর্ম প্রচারের জন্য অশোক কাকে বিদেশে প্রেরণ করেছিলেন, সেটা হচ্ছে তার পুত্র মহেন্দ্র আর কন্যা সংঘমিত্রা। আমরা এখানে একটা আনসার পাই। বা আরেকটা কোয়েশন হতে পারে যে অশোকের কন্যার নাম কী ছিল, সেটা ছিল সংঘমিত্রা, পুত্রের নাম কী ছিল, মহেন্দ্র। দেখো এছাড়া অশোক ধর্ম মহাপাত্র, এই যে ওয়ার্ডটা, এটা খুব ইম্পর্টেন্স, যে অশোক ধর্ম মহাপাত্র নামে এক শ্রেণীর রাজকর্মচারী সৃষ্টি করে ধর্মপ্রচারের কাজকে সহজ করেছিলেন। তাহলে দেখো অশোক যে ধর্মের বুদ্ধ ধর্ম প্রচারের জন্য, যা বুদ্ধ ধর্মের অহিংসার এই বার্তা পৌঁছানোর জন্য তিনি কি করেছিলেন, তিনি বিদেশে পর্যন্ত তার নিজ পুত্র এবং কন্যাকে প্রেরণ করেছিলেন। অপরদিকে দেখা গেছে তিনি যে ধর্ম মহাপাত্র নামক একটি রাজকর্মচারী সৃষ্টি করেছিলেন, তাদের কাজ ছিল যে ধর্ম প্রচার করা। তাহলে এখানে আমরা অশোক ধর্ম প্রচারের জন্য কোন রাজকর্মচারী সৃষ্টি বা রাজকর্মচারী পদ সৃষ্টি করেছিলেন, সেটা হচ্ছে ধর্ম মহাপাত্র। এখানে আমরা একটা কোয়েশনের আনসার পাই। তারপর দেখো যে অশোকের দম্য, এখানে একটা ওয়ার্ড যে অশোকের দম্য, এই যে দম্য শব্দটা এটা কি, বা আমরা সাধারণত জানি যে ধর্ম, কিন্তু এখানে তিনি তার যে বিভিন্ন শিলালিপিতে যেমন মাস্কি নামক একটা শিলালিপিতে তিনি ওই দম্য শব্দটি ব্যবহার করেছিলেন। আর তিনি দম্য বলতে বুঝাতেন যে গুরুজনদের শ্রদ্ধা প্রদর্শন করা, তিনি দম্য বলতে সেটাকে বুঝাতেন যে গুরুজনদের শ্রদ্ধা প্রদর্শন করা, ব্রাহ্মণ এবং সন্ন্যাসীদের প্রতি দানশীলতা, তাছাড়া বৃত্ত ও কৃতদাসদের প্রতি দয়া, তাছাড়া ধর্ম এবং এই যে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। তাহলে দম্য বলতে তিনি সেটাকে বুঝিয়েছেন, তিনি নিজে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে গুরুজনদের শ্রদ্ধা করা, সেখানে আমরা পেয়েছি। তাছাড়া ব্রাহ্মণ ও সন্ন্যাসীদের প্রতি দানশীলতা, কৃতদাস ও দাসদের প্রতি দয়া ও ধর্ম ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, সেটাকে তিনি দম্য হিসেবে ব্যবহার করেছেন। আর ঐতিহাসিকরা তাই তার এই ধর্মমতকে অশোকাবাদ বলে উল্লেখ করেছেন। তাহলে ঐতিহাসিকরা তার এই ধর্মমতটাকে কী কইছেন, যে অশোকাবাদ বা অশোকিজম বলেছেন। তাহলে আমরা এখানে পাই অশোকাবাদটা কি, অশোকাবাদটা হচ্ছে অশোকের দম্য। তারপর আসি আমরা পরবর্তী নেক্সট পার্টে, সেটা হচ্ছে যে অশোকের বিদেশ নীতি, তিনি বৈদেশিক ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন বা বিদেশ নীতির জন্য তিনি কী আখ্যা পেয়েছিলেন। বিদেশি যে রাষ্ট্রগুলির সঙ্গে অশোক যে অহিংসা নীতি অনুসরণ করেছিলেন। তাহলে এখানে আমরা একটা বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে অশোকের যে বিদেশ নীতিটা সেটা ছিল হিংসার নীতি নিয়ে আনা, সেটা ছিল অহিংসার নীতি নিয়ে। তিনি প্রত্যেক রাষ্ট্রের সাথেই অহিংসার বার্তা প্রেরণ করেছিলেন এবং সেই বার্তার মাধ্যমে তিনি কতগুলি রাজ্য তার অধীনে মৈত্রী বন্ধন স্থাপন করেছিলেন। সেটা ছিল যেমন সিংহল, আমি পূর্বে বলেছিলাম, তাছাড়া ব্রহ্মদেশ, নেপাল, তিব্বতেও মৌর্য সাম্রাজ্যের মৈত্রীবন্ধন স্থাপিত হয়। তাহলে তিনি অহিংসার মাধ্যমে ওই রাজ্যগুলির সাথে তার মৈত্রতা সম্পর্ক গড়ে তুলেছিলেন। তাই অনেক ঐতিহাসিক যে অনেকে মানে অশোককে বিশ্ব শান্তির প্রতিষ্ঠার অগ্রদূত বলে উল্লেখ করেছেন। তাহলে আমরা কী জন্যে অশোককে যে বিশ্ব শান্তির প্রতিষ্ঠা অগ্রদূত বলেছিল, কারণ তিনি অহিংসার মাধ্যমেই বিভিন্ন রাজ্যের সাথে তার যে মৈত্রী সম্পর্ক গড়ে তুলেছিলেন। আর জন্যই ঐতিহাসিকরা বা অনেকেই তাকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত হিসেবে চিহ্নিত করেছেন। তাহলে আমরা এখানে একটা কোয়েশন আসতে পারে যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত হিসেবে কে চিহ্নিত, তাহলে আমরা আনসারটা করতে পারি, সেটা হচ্ছে মৌর্য সম্রাটকে যে অশোক। তারপর আমরা নেক্সট যে বিষয়টা আছি সেটা হচ্ছে যে অশোকের বিষয় নিয়ে আমরা উপরে যে আলোচনা করেছি সেগুলো থেকে অনেকটি কোয়েশন আমরা আসতে পারে যে এমসিকিউতে আসে। যেমন অশোক প্রথম কোথাকার শাসক ছিলেন, তিনি কোন সিংহাসনে বসে তিনি কোন বিদ্রোহটা দমন করেছিলেন, সেটার আনসার তো আমরা পাই, সেটা হচ্ছে তক্ষশিলা বিদ্রোহ। আবার তিনি সিংহাসনে বসে কোন রাজ্যটি আক্রমণ করেছিলেন, সেটা হচ্ছে যে কলিঙ্গ রাজ্য। বা কলিঙ্গ রাজ্য আক্রমণের পূর্বে অশোক ছিলেন চণ্ডাশোক, কিন্তু পরবর্তী সময় তিনি ওই রাজ্যের আক্রমণের ভয়াবহতা বা বিভীষিকা তাকে মর্মাহত করার কারণে তিনি এই যুদ্ধনীতি পরিত্যাগ করে অহিংসার পূজারী হয়েছিলেন, তার জন্য তাকে ধর্মাশোকও বলা হয়। তাহলে আমরা এখানে অনেকগুলি কোয়েশনের আনসার পাই। আবার সিংহাসনে বসে তিনি মানুষের যে জনকল্যাণকর কী কী কার্যাবলী তিনি করেছিলেন সেটা অন্যান্য শাসকদের তুলনায় অনেকটা বেশি বিস্তৃত। সেটা যেমন রাস্তাঘাট নির্মাণ, দুধারে বৃক্ষরোপণ করা, সরাইখানা নির্মাণ করা, মানুষের জন্য বিনা পয়সায় দাতব্য চিকিৎসালয় স্থাপন করা, সেটি আমরা পাই। আবার
দেখা গেছে ধর্মের বিষয়ে তিনি যথেষ্ট পৃষ্ঠপোষক ছিলেন, যেমন বুদ্ধ ধর্মের প্রতি তিনি খুবই সহানুভূতিশীল ছিলেন। তার জন্য বুদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি তার পুত্র বা কন্যাকে তিনি বিদেশে প্রেরণ করেছিলেন। আর সেখানে যেমন কোন বিদেশ বলতে এখানে কোন জায়গাকে তিনি প্রেরণ করেছেন সেটা ছিল সিংহলে। তাছাড়া তার এই ধর্ম প্রচারের জন্য তিনি একটা আলাদা বিশেষ যে রাজ কর্মচারী পদ সৃষ্টি করেছেন, সেটা ছিল ধর্ম মহাপাত্র। তাহলে এভাবে আমরা অনেকটি কোয়েশন আনসার করতে পারি, বা অশোকের দম্ম কী, দম্ম বলতে তিনি কি বুঝিয়েছেন, বা অশোকের বিদেশ নীতিটা কীরকম ছিল। তাহলে অন্যান্য শাসকের তুলনায় অশোক ছিল অনেকটাই প্রজা কল্যাণকামী। প্রথম জীবনে তিনি যাই ছিলেন না কেন, পরবর্তী সময় তিনি একজন প্রজাহিতৈষী শাসকে পরিণত হয়েছিলেন। আচ্ছা, দেখা যাক এবার আমরা কিছু এমসিকিউ আনসার সলিউশন করি। যেমন ধরো এখানে নিম্নোক্ত যে বিষয়টি অশোকের লেখমালার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, অর্থাৎ তিনি এখানে কতগুলি ভাষা বা লেখমালা দেওয়া আছে, সেটা হচ্ছে ব্রাহ্মী, খরষ্টি এবং প্রাকৃত ও সংস্কৃত। সেক্ষেত্রে আমরা অশোকের যে লেখমালার মধ্যে ব্রাহ্মী, খরষ্টি, প্রাকৃত এগুলা আছে, যেটা নেই সেটা হচ্ছে আমাদের আনসার অপশন গোতে, যেটা হচ্ছে সংস্কৃত যে সংস্কৃতের সাথে কোনো যুক্ত নাই, অর্থাৎ সম্পর্কযুক্ত নয়। তাহলে আমরা আনসারটা হতে পারে এখানে সংস্কৃত। এই আনসারটা আমাদের অ্যাকুরেট। নেক্সট দেখো, অশোকের লিপির বর্ণগুলি কী ছিল? অশোকের লিপির বর্ণ ছিল, এখানে দিচ্ছে সংস্কৃত বর্ণ নাকি ব্রাহ্মী না দ্রাবিড়, আবার সেটা সংস্কৃত হয়েছে, কিন্তু আনসারটা হবে আমাদের ব্রাহ্মী। এই আনসারটা আমাদের অ্যাকুরেট। তাহলে অশোকের লিপির বর্ণগুলো কী ছিল আমরা এখান থেকে পাইলাম, সেটা হচ্ছে ব্রাহ্মী। নেক্সট কোয়েশন যে হচ্ছে সেটা হচ্ছে, দেখো আমরা উপরে কতগুলি বিষয় আলোচনা করিনি, কিন্তু প্রশ্নে আমরা দিয়েছি, সেটা হচ্ছে যে রাজা তার লিপিতে নিজের নামের আগে যে দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী এই শব্দ দুটি ব্যবহার করেছিলেন। যেহেতু আমরা টপিক অশোক নিয়ে আলোচনা করছি, আনসার তো অবশ্যই অশোক হবে। সেখানে অপশনে অনেকগুলো অপশন দেওয়া আছে, যেমন সম্রাট অশোক অপশনে দেওয়া আছে, কনিষ্ক অপশনে, সমুদ্রগুপ্ত এবং যে হুজবিক্স। তাহলে এখানে এই যে অপশনগুলো দেওয়া আছে, তার মধ্যে আনসারটা আমরা অতি সহজে আনসার করতে পারি। যেহেতু টপিকে উপরে অশোক, সেহেতু সম্রাট অশোকের আনসারটা আমরা সহজেই ধরে নিতে পারি। নেক্সট, সবচেয়ে সুন্দর একটা উক্তি, সেটা হচ্ছে সব মনুষ্যে যে প্রজা মমা। এই যে কথাটি কে বলেছেন? এই কোয়েশনটা প্রায়ই আসে এমসিকিউ বা বিভিন্ন এক্সামে, সেটা আনসার একদম সোজা, সেটা তো আমরা আনসার অনুমানে করতে পারি, বা সবাই যেহেতু টপিকটা আমরা বুঝে নিয়েছি, সহজেই আমরা আনসারটা করতে পারি, সেটা হচ্ছে সম্রাট অশোক। নেক্সট, পরবর্তী যে কোয়েশন, সেটা হচ্ছে সম্রাট অশোকের দম্ম কথাটি প্রথম যে লেখতে উল্লেখ করেন, তিনি দম্ম শব্দটি যে লেখনীতে তিনি লিখেছিলেন, সেটা কোন দম্ম, কোন লেখ? অর্থাৎ এখানে অনেকগুলো অপশনে দেওয়া আছে, গির্নার বা কলসি, এরকমভাবে কতগুলো অপশন দেওয়া আছে, আমরা ইজিলি আনসারটা করতে পারি। আগে আমি বলেছিলাম যে দম্ম শব্দটি তিনি মাস্কি নামক যে লেখতে উল্লেখ করেন। তারপর আরেকটা কোয়েশন, সেটা হচ্ছে নাম্বার 6 যে কোয়েশনটা, মানব জাতির যে প্রথম ধর্মগুরু বলা হয় কেন? কারণ তিনি ধর্ম বিষয়টাকে সবচেয়ে বিস্তরভাবে দেখেছিলেন, বা ধর্মের প্রচারের জন্য তিনি বিভিন্ন রাজকর্মচারী থেকে ধরে নিজের পুত্র এবং কন্যাকে পর্যন্ত প্রেরণ করেছিলেন। অর্থাৎ ধর্মের বুদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি যথেষ্টই কার্যকরী ভূমিকা নিয়েছিলেন। সেক্ষেত্রে যেহেতু মানবজাতির প্রথম ধর্মগুরু হিসেবে ধরা হয়, সেটাও আনসার হবে অশোক। তাহলে এখানে আমরা 6 নম্বর আনসারটাও পেয়ে গেলাম, সেটা হচ্ছে সম্রাট অশোক। নেক্সট যে কোয়েশন হচ্ছে মৌর্য বংশের শেষ শক্তিশালী রাজা। তাহলে মৌর্য বংশে এর আগে যে চন্দ্রগুপ্ত মৌর্য শাসন করেছিলেন, তিনিও যথেষ্ট দক্ষ এবং শক্তিশালী শাসক ছিলেন, কিন্তু মৌর্য বংশের শেষ শক্তিশালী রাজা হিসেবে যে পরিচিত, সেটা হচ্ছে আমাদের অপশনে এখানে অনেকগুলো দেওয়া আছে, যেমন ছত্রপতি, বৃহদ্রথ বা অশোক বা মহেন্দ্র। এখানে আনসারের মধ্যে যেহেতু শেষ শক্তিশালী রাজা আমি প্রথম দিকে আমাদের টপিকে আলোচনা করেছিলাম, সেটা আনসার আমরা অতি সহজে সলিউশন করতে পারি, সেটা হচ্ছে অশোক। নেক্সট যে কোয়েশন, সেটা হচ্ছে অশোক তৃতীয় বুদ্ধ সংহিতে আহ্বান করেন কোথায়?
এটা মোস্ট ইম্পর্টেন্স একটা কোয়েশন। বুদ্ধ সমিতি যে প্রথম দ্বিতীয় এভাবে বুদ্ধ সমিতি আহ্বান বা আহত হয়েছিল, কিন্তু অশোকের আমলে যে বুদ্ধ সমিতির আহত হয়েছিল সেটা ছিল তৃতীয় বুদ্ধ সমিতি। এখানে এই যে কোয়েশনের মধ্যে একটা আনসার আমরা করতে পারি যে অশোক কোন বুদ্ধ সমিতির আহ্বান করেন, সেটা হচ্ছে তৃতীয় বুদ্ধ সমিতি, যে বুদ্ধ সমিতির তিনি আহ্বান করেন। তারপর এখানে যে কোয়েশনটা অশোক তৃতীয় বুদ্ধ সমিতি আহ্বান করেন কোথায়, তাহলে সেখানে আনসারটা আমরা অতি সহজেই করতে পারি। এখানে অপশনে দেওয়া আছে পাটলিপুত্রে বা পাটলিপুত্র দেওয়া আছে তক্ষশিলা, রাজগৃহ বা জলন্ধরে। আনসারটা আমরা অতি সহজেই সলিউশন করতে পারি, সেটা হচ্ছে পাটলিপুত্রে। তাহলে আমরা এই কোয়েশনটার মধ্যেও একটা আনসার আছে, আবার এই কোয়েশনে যে আনসার মেইন আনসারটা হচ্ছে পাটলিপুত্রে, মানে অশোক তৃতীয় বুদ্ধ সমিতির আহ্বান করেন কোথায়, সেটা হচ্ছে পাটলিপুত্রে। নেক্সট যে কোয়েশন, সব মানুষ যে আমার সন্তান, খুব সুন্দর উক্তি। এই উক্তির মাধ্যমে তিনি প্রত্যেক মানুষকে নিজের সন্তানের সাথে তুলনা করেছিলেন। অর্থাৎ সেই চণ্ডাশোক একটা সময় যে যুদ্ধের বিভীষিকা বা যুদ্ধের যে হত্যালীলা চালিয়েছিলেন, সেই চণ্ডাশোক যখন তিনি ধর্মাশোকে পরিণত হয়েছিলেন, তখন তার মধ্যে মানুষের প্রতি যার তার ভালোবাসা প্রেম থেকেই তিনি এই উক্তিটি করেছিলেন। সেটা হচ্ছে সব মানুষ আমার সন্তান। এই উক্তিটি কে করেছিলেন? অতি সহজে আনসারটা আমরা করতে পারি, সেটা অপশন অশোক। যেহেতু অপশন গতে দেওয়া আছে, যেহেতু আমরা টপিক অশোক নিয়ে আলোচনা করছি, ম্যাক্সিমাম আনসারটি আমাদের অশোক হচ্ছে। তবে এই যে লাইনটা এটা খুবই গুরুত্বপূর্ণ, যে সব মানুষ আমার সন্তান। এই রকম উক্তি অন্যান্য শাসকরা হয়তো সুন্দরভাবে করেননি, কিন্তু অনেক শাসকরাই যে প্রজাহিতৈষী ছিলেন কিন্তু এই ধরনের উক্তি করেননি। কিন্তু সম্রাট অশোকের এই মহানতা এখানেই যে তিনি সকল মানুষকে নিজের সন্তানের মতোই দেখতেন। নেক্সট যে বিষয়টা, সেটা হচ্ছে আমি আগে টপিকে আলোচনা করেছি যে অশোকের কন্যার নাম কি। আমি তোমাদের এই কোয়েশনটার কথা বলেছিলাম, আমরা এমসিকিউতেও আছে অশোকের কন্যার নাম কি। তোমরা অতি সহজেই আনসারটা করতে পারবে, যেহেতু উপরে আলোচনা আছে। তোমরা যদি উপরে আলোচনাটাকে ভালো করে দেখো তাহলে আনসারটা তোমরা নিজেরাই করতে পারবে। আমি আনসারটা বলবো না, তোমরা কমেন্টে আনসারটা দেবে, সের জন্য অপেক্ষা করব। তবে আনসারটা একদম সহজ, তোমার উপরের টপিকটা আলোচনাটা শুনলে এই আনসারটা অবশ্যই করতে পারবে। নেক্সট কোয়েশন হচ্ছে যে প্রথম জীবনে অশোক ছিলেন ড্যাশ। তাহলে বুদ্ধ ধর্মের আগে অশোক কোন ধর্মের, বা প্রথম জীবনে অশোক কার বা কার উপাসক ছিলেন? তাহলে বুদ্ধ ধর্মের গ্রহণের আগে অশোক কার উপাসক ছিলেন, এটা মোস্ট ইম্পর্টেন্স একটা বিষয়। আমরা এখানে অপশনে দেওয়া আছে বিষ্ণুর, শিবের, ব্রহ্মার বা ইন্দ্রের। আনসার অশোক ছিল প্রথম জীবনে শিবের উপাসক, অর্থাৎ তিনি বুদ্ধ ধর্ম গ্রহণের পূর্বে তিনি ছিলেন শিবের উপাসক। নেক্সট আরেকটা কোয়েশন, 12 নম্বর যে কোয়েশনটা, সেটা হচ্ছে অশোকের ধর্মমতকে যে বুদ্ধ ধর্মের সংশোধিত সংস্করণ বা বলা হয়, বা কি বলা, বুদ্ধ ধর্মের সংশোধিত সংস্করণ বা সেটার নাম কি? সেটা এখানে ধর্মাশোক, চণ্ডাশোক না অশোকাবাদ? আনসারটা অতি সহজে সলিউশন করা যায়। আমরা যেহেতু অশোকের ধর্মটা আমরা পড়েছিলাম, সেখানে অনেক ঐতিহাসিকরাই অশোকের ধর্মটাকে অশোকাবাদ বলেছিলেন, সেহেতু আনসারটা এখানে অপশন গতে দেওয়া আছে, সেটা হচ্ছে অশোকাবাদ। 13 নম্বর যে কোয়েশন, সেটা হচ্ছে অশোক কোন বছর অশোকের রাজ্যাভিষেক হয়, অর্থাৎ তিনি রাজ্যাভিষেক কত খ্রিস্টাব্দে করেন, সেটা হচ্ছে কত খ্রিস্টপূর্বাব্দে? সেটা হচ্ছে অপশন কতে দেওয়া আছে, যেমন 269 খ্রিস্টপূর্বাব্দে, খতে দেওয়া আছে 261 খ্রিস্টপূর্বাব্দে, গতে দেওয়া আছে 185 খ্রিস্টপূর্বাব্দে, ঘতে দেওয়া আছে 273 খ্রিস্টপূর্বাব্দে। আমরা আনসারটা করতে পারি অতি সহজেই, সেটা হচ্ছে 269 খ্রিস্টপূর্বাব্দে। তবে একটা বিষয় তোমাদের বলছি, সেটা হচ্ছে 14 নম্বর কোয়েশনে দেওয়া আছে যে কত খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ রাজ্য জয় করেন। এখানে যে অপশন দেওয়া আছে, উপরে অপশনগুলোর মতোই সেম দেওয়া আছে, কিন্তু আনসারটা দেখো, এখানে আমাদের আনসারটা হচ্ছে অপশন খতে, সেটা হচ্ছে 261 খ্রিস্টপূর্বাব্দে। কিন্তু দেখো এখানে রাজ্যাভিষেক ঘটেছে 269 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে রাজ্যাভিষেক যদি হয় এত খ্রিস্টাব্দে, তো অশোক কী করে কলিঙ্গ রাজ্য জয় করলো 201 খ্রিস্টপূর্বাব্দে? কারণ গণনা অনুসারে যে উল্টো দিক থেকে শুরু হয় খ্রিস্টপূর্বাব্দ, তার জন্যে যে 261 খ্রিস্টপূর্বাব্দে যে অশোক কলিঙ্গ রাজ্যটি জয় করেন। খুব সুন্দর একটা বিষয়, তোমাদের এই জিনিসটা জেনে নিও। নেক্সট যে আমি এখন পর্যন্ত এই 14টা কোয়েশন আনসার তোমাদের দিয়ে দিলাম। তবে
অসুখ সম্বন্ধে তোমরা যদি বিস্তারিত জানতে চাও তাহলে তোমরা জব সাকসেসের স্টাডি মেটেরিয়ালস ফলো করবে, যে অবশ্যই সেটা ফলো করলে তোমরা অসুখ সম্বন্ধে বিস্তারিত আরও অনেক কোয়েশন আনসার তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকো সবাই। আজকে এই পর্যন্তই।